নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প টান। লিখেছেন কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। মনসা জল আনতে গিয়েছিল দাসেদের পুকুরে। ফেরার সময় প্রায় হাঁপাতে হাঁপাতে খবরটা নিয়ে এলো। প্রথমে রাস্তায় সিদ্ধেশ্বর খুঁড়ো, তারপর মদনা, সেখান থেকে দামোদর মুদির দোকান, আর এইভাবে আধ ঘন্টার মধ্যে সারা গ্রামে বিদ্যুতের বেগে খবরটা রাষ্ট্র হয়ে গেল যে ঠাকুরবাড়ির পিছনের বুড়ো বটতলায় এক সন্ন্যাসী ঠাকুর এসে আস্তানা গেড়েছেন। খবরটা শোনার পর প্রথম ঝটকায় যা হলো তাকে বলে জগা খিচুড়ি প্রতিক্রিয়া। কেউ অবাক হলো, কেউ বেশ ভক্তি ভরে দুহাত জড়ো করে পেন নাম ঠুকল, আবার কেউ ভাবল এবার তাহলে হাত দেখিয়ে ভবিষ্যৎ জানার মতো একজনকে পাওয়া গেল। দামোদরের দোকানে তখন যে কজন খদ্দের ছিল তার মধ্যে পরেশ আর দিনু তো তখনই রওনা দিয়ে দিল সন্ন্যাসীকে চাক্ষুষ করতে। কেবল থুত্থুরে সদু ঠাকুমা রাস্তায় ঘুরছিল রোজকার মতো। সে ঘাড় উঁচিয়ে কথাটা শুনে মুখ ঝামটা দিয়ে বলে উঠল, এই মরেছে, আবার কোত্থেকে এক ঠক জোচ্চর এসে জুটল। বলে লাঠি ঠক ঠক করতে করতে হাঁটা দিল সামন্তদের বাড়ির দিকে। হয়তো চটপট সামন্ত গিন্নিকে সাবধান করতেই গেল, কারণ গোটা গ্রামে একই সামন্ত গিন্নির সঙ্গেই সদু ঠাকুমার যা কিছু দোস্তি। বউটা বড় ভালো, সদু ঠাকুমার উপর একটুও বিরক্ত হয় না, মাঝে মাঝে আবার এটা ওটা খেতেও দেয়। এই ফাগুনতলি গ্রামে ঠাকুরবাড়ি মানে আসলে পুজোর দালান বাড়ি। গ্রামের পশ্চিম প্রান্তে একটা পাঁচিল ঘেরা জায়গার মধ্যে বেশ বড় একটা ঠাকুর দালান। সেখানে প্রতি বছর গ্রামের দুর্গাপুজোটা হয়। সেই কোন কালে এই ঠাকুর বাড়িটা বানিয়ে দিয়ে পুজো চালু করে গিয়েছিলেন জমিদার চিন্তাহরণ চাটুর্যে। তারপর তার ছেলেপুলে বংশধররা আজও প্রায় 5 পুরুষ ধরে সেটা একইভাবে চালিয়ে গেছে। তারপর তো জমিদারি প্রথা উঠেই গেল, কিন্তু এখনও পুজোর অধিকাংশ ব্যয়ভার বহন করেন ওই চাটুর্যে বাড়ির লোকেরাই। বাকিটা গাঁয়ের সবাই মিলে চাঁদা তুলে পুজোর খরচ হিসেবে দেয়। এই ঠাকুর বাড়ির ঠিক পিছনেই রয়েছে ওই বটগাছটা। সে যে কত আদ্যিকালের গাছ তার হিসেব বোধ হয় সদু ঠাকুমাও দিতে পারবে না। মস্ত উঁচু ঝাঁকড়া বটগাছটার গুড়িটাই প্রায় 3টে মানুষের সমান, আর তার তলাটা সিমেন্ট দিয়ে বাঁধানো। সেও যে কতদিন আগে তার ঠিক নেই। এখন সেই সিমেন্ট ফেটে জায়গায় জায়গায় শেকড় বেরিয়ে পড়েছে। শোনা গেল এই নতুন সন্ন্যাসী নাকি সেই বুড়ো বটের তলাতেই আশ্রয় নিয়েছেন। মাথায় ঝাঁকড়া চুল, মুখে মস্ত দাড়ি গোঁফ, পরনে গেরুয়া রঙের ধুতি আর পাঞ্জাবি, তার সঙ্গে শুধু একটা কাপড়ের ঝোলা আর হাড়ি কাঠের মতো একটা লাঠি। তবে সন্ন্যাসী একাই, তার সঙ্গে কেউ নেই। তিনি একাই এসে তার সংসার পেতে বসেছেন ওই সিমেন্ট বাঁধানো চত্বরে। লোকের কৌতূহল এমনিতেই একটু বেশি, বিশেষ করে এই গ্রামে গঞ্জে তো আরও বেশি। একজন দুজন করে ধীরে ধীরে বেশ কিছু লোক গিয়ে হাজির হলো বুড়ো বটের কাছে। যা শোনা গিয়েছিল তা ঠিকই, এক সন্ন্যাসী সত্যিই এসে হাজির হয়েছে এই ফাগুনতলি গ্রামে। আর তাকে দেখলে খুব একটা রকচটা বলেও তো মনে হচ্ছে না, বরং একটু যেন উদাস ভাব চোখে মুখে। দেখে লোকজন একটু সাহস পেল। একে একে পরেশ, দিনু, ভব কাকা এরকম 2-4 জন একটু উসখুস করতে করতে কথা বলার চেষ্টা করলো সন্ন্যাসীর সঙ্গে। কিন্তু সন্ন্যাসী একদম চুপচাপ মৌনী বাবা হয়ে বসে রয়েছেন পাশে দাঁড় করানো লাঠিটার উপর হাত রেখে। মাঝে মাঝে একবার করে নিমিলিত চোখ দুটো খুলে তাকাচ্ছেন, পরক্ষণেই আবার বুজিয়ে ফেলছেন, কোনো কথা বলছেন না। এদিকে সন্ধে নামতে বিশেষ দেরি নেই। পশ্চিমের সোনাখালের ওপারে বাঁশঝাড়ের উপর দিয়ে সূর্যের গোল্লার আর্ধেকটা দেখা যাচ্ছে। হাতের কাজ ফেলে যারা দৌড়ে এসেছিল, কেউ মজা দেখতে, কেউ নিছক কৌতূহলে, তাদের উৎসাহে ক্রমেই ভাটা পড়তে থাকলো। খানিকক্ষণ নিজেদের মধ্যে হতাশ স্বরে কী সব আলোচনা করতে করতে তারা এক এক করে সরে পড়তে শুরু করলো। ঠিক সেই সময় হঠাৎ যেন সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হলো। তিনি বড় করে একটা নিঃশ্বাস ফেলে আচমকা চোখ মেলে চাইলেন। তারপর এদিক ওদিক দেখে জোর গলায় বলে উঠলেন, জয় শিবশম্ভু। সঙ্গে সঙ্গে যেন সাড়া পড়ে গেল চারপাশে।
বয়স্ক লোকগুলো একসঙ্গে দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে প্রণাম করতে শুরু করে দিল। কেউ কেউ জয়ধ্বনি দিয়ে উঠল, জয় সন্ন্যাসী ঠাকুরের জয়। আর যারা চলে যাচ্ছিল তারাও হুড়মুড় করে ফিরে আসতে আসতে চেঁচালো, ওরে বাবা জেগেছেন, বাবা জেগেছেন। সকলে মিলে আবার হামলে পড়ল বুড়ো বটের চারদিকে। সকলেই সন্ন্যাসীর কাছে আসতে চায়, কিছু জিজ্ঞেস করতে চায়। সন্ন্যাসী দুহাত তুলে সবাইকে চুপ করতে বললেন। আস্তে আস্তে কোলাহল শান্ত হয়ে এলো। সবাই চুপচাপ হয়ে যেতে তিনি বললেন, আজ কোনো কথা নয়, আজ তোরা বাড়ি যা, কাল আসিস, তোদের সঙ্গে কাল কথা বলবো, কেমন? দিনু বলে উঠল, সে কি বাবা, আমরা যে কত আশা নিয়ে আপনার কাছে এলাম। সন্ন্যাসী দিনুর দিকে তাকালেন, মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে বললেন, তাতে কি হয়েছে, আজকের আশা কালই না হয় পূর্ণ হবে। ওই সূর্যটাকে দেখ, ও তো এখন চলে যাচ্ছে, তা বলে কি ও ভেঙে পড়েছে? মোটেই না। ও জানে আবার কালও আসবে। ওর মতো তোরাও মনটাকে বাঁধ, যা পালা। জয় ঠাকুর, জয় ঠাকুর বলতে বলতে সন্ন্যাসীকে প্রণাম করে উঠে দাঁড়ালো দিনু। সেই সঙ্গে সমবেত লোকগুলোর গলা থেকেও বেরিয়ে এলো জয়ধ্বনি। সন্ন্যাসী ওদের মন জয় করে নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফাঁকা হয়ে এলো। বুড়ো বটের ডালে ডালে ঘরে ফেরা পাখির ডাক, বাঁশঝাড়ের দিক থেকে আসা একটা মন কেমন হাওয়া, আর গ্রামের দিক থেকে ভেসে আসা শাঁখের শব্দ, সব কিছু যেন মিলেমিশে সন্ধ্যের আলো ছায়ার সঙ্গে। এরপর দেখতে দেখতে আরও কটা দিন কেটে গেছে। গ্রামের নিস্তরঙ্গ জীবনযাত্রা প্রায় একই খাতে বইছে। তবে সন্ন্যাসীর হঠাৎ আগমনে গ্রামে যে আলোড়ন উঠেছিল তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। কারণ সন্ন্যাসী এখনও বহাল তবিয়তেই আছেন। গ্রামের লোকেরা রোজই আসে, নানা প্রশ্ন করে, তিনিও তার উত্তর দিয়ে তাদের খুশি করেন। এমনকি নিয়ম করে দুবেলা তার সাকান্নের ব্যবস্থাও হয়েছে। গ্রামের লোকেরাই পালা করে সে ব্যবস্থা করেছে। শুধু সন্ন্যাসী যে হঠাৎ কোথা থেকে এলেন, কেনই বা এলেন, অনেক চেষ্টা করেও তার সদুত্তর কেউ পায়নি। চাপা রোজকার মতো কাজে যাওয়ার সময় দেখতে পেল আজও বাজারে সেই একই আলোচনা চলছে, যে আলোচনা সন্ন্যাসীকে নিয়ে। একবার ওদিকে তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যেতে গিয়েও থমকে গেল চাপা। সত্যিই তো, সন্ন্যাসী এ গ্রামে পা দেওয়ার পর থেকে গ্রামের প্রায় সবাই একবার না একবার তাকে দেখতে গেছে। শুধু চাপারই সময় হয়নি। আসলে যেতে ইচ্ছেই করেনি ওর। চাপার ইচ্ছে অনিচ্ছে সব মরে গেছে বছর চারেক আগে, যখন থেকে সুবল তাকে ছেড়ে গেছে। সেই থেকে চাপা মরে বেঁচে আছে। তিনকুলে তার তো কেউ নেই, তার সুবলই ছিল সব। সেই সুবল যখন তাকে কোনো কিছু বুঝতে না দিয়ে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল, মাস ছয়েক নির্জীবের মতো হয়ে গিয়েছিল চাপা। তারপর আস্তে আস্তে সার ফিরে এলো, একটা ইটভাটায় কাজ নিল। বেঁচে তো থাকতে হবে, সেখানেই এখনো কাজ করে সে। কিন্তু শুধু সেই ইটভাটা আর নিজের ছোট্ট টালির ঘরটাই, এর বাইরে তার আর কিছুই নেই। কেউ কেউ এগোতে চাইলেও চাপার নির্মম চোখের দিকে তাকিয়ে সরে গেছে। আর তার মনটাও এখন মোজাইকের মেঝের মতো, বাইরে থেকে দেখতে মসৃণ, কিন্তু পাথরের চেয়েও কঠিন। কিন্তু হঠাৎ আজ যে কি হলো কে জানে, থমকে দাঁড়িয়ে পড়ল চাপা। তার মনে হলো আজ বিকেলে একবার সন্ন্যাসীর কাছে গেলে কেমন হয়। বলা যায় না, যদি কোনোভাবে সুবলের কথা জানা যায়। এরা তো বলছে সন্ন্যাসী অনেক কিছুই বলে দিচ্ছেন। 5টার সময় ছুটি। চট করে ঘরে ফিরে শাড়িটা পাল্টে নিল চাপা। তারপর হাত মুখ ধুয়ে রওনা দিল বটতলার দিকে। তখনও সেখানে বেশ ভিড়। কম করে জনাকুড়ি ছেলে বুড়ো জটলা করে আছে বুড়ো বটের চারধরে। তারই মধ্যে কোনো ক্রমে ঠেলে ঠুলে জায়গা করে বসল চাপা। লোকেরা পরের পর প্রশ্ন করে যাচ্ছে, সন্ন্যাসী তার কোনোটার জবাব দিচ্ছেন, কোনোটার নয়। তবে তার মুখে চোখে কোনো বিরক্তি নেই। এরই মাঝে এক ফাঁকে সুযোগ করে চাপা একটু এগিয়ে গেল সন্ন্যাসীর দিকে। কোনো রকমে গলার স্বর এনে বলল, বাবা একটু দেখিয়ে দিন না, আমার সুবল কি আর আসবে না? সন্ন্যাসী চোখ তুলে চাইলেন চাপার দিকে। তখন বিকেলের আলো মরে এসেছে।
সন্ধে নামতে আর দেরি নেই। আবছা আলো আধারিতে আলো কম, আধারের ভাগটাই বেশি। ঘন চুল দাড়ি গুফে ভরা সন্ন্যাসীর মুখে দিনাবসানের ছায়া। সেই মুখের দিকে তাকিয়ে চাঁপার বুকটা কেমন ছমছম করে উঠল। গম্ভীর গলায় সন্ন্যাসী বললেন, সংসারের মায়া বড় শক্ত রে। তোর কপালে যদি থাকে সেই মায়ার টানে সে আবার আসবে। যদি সে আসে তাকে চিনতে পারবি তো? পারবো বাবা, নিশ্চয়ই পারবো। নিজের লোককে চিনতে পারবো না? বেশ, তবে এটা নিয়ে বাড়ি যা, যত্ন করে রেখে দিস। এই বলে সন্ন্যাসী একটা রুদ্রাক্ষ বাড়িয়ে ধরলেন। চাপা হাত বাড়িয়ে সেটা নিয়ে তার বুকের মধ্যে পুরে নিল। রাত 10টা নাগাদ চাপা শুনল কে যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকছে। দৌড় ঠেলে বাইরে বেরিয়ে দেখল দিনু। অবাক হলো চাপা, এত রাতে দিনু কেন? উত্তেজিত গলায় দিনু বলল, চাপাদি, একটা কথা শুধোতে এলাম। আচ্ছা, সুবলদার হাতে একটা জরুল ছিল না? অবাক গলায় চাপা বলল, হ্যাঁ ছিল তো। ডান হাতের কবজির উপরে একটা লম্বা জরুল ছিল। কেন বলতো? দিনু বিস্ফারিত চোখে বলল, জরুল ছিল? ঠিক বলছো চাপাদি? হ্যাঁ ঠিকই বলছি, কিন্তু কেন রে? চাপার বুকের ভেতরটা একটা অজানা আশা আর আশঙ্কার দোলায় দুলছিল। দিনু স্খলিত গলায় বলল, চাপাদি, আজ সন্ধেবেলা সন্ন্যাসী যখন হাত বাড়িয়ে তোমাকে ওই জিনিসটা দিচ্ছিলেন, তখন পাশ থেকে দেখলাম তার ডান হাতের কবজিটার উপর একটা জরুল। চাপা খপ করে দিনুর একটা হাত ধরে বলল, কি বলছিস তুই দিনু? দিনু অনুভব করছিল তার হাতের উপর চাপাদির হাতটা থরথর করে কাঁপছে। সে বলল, হ্যাঁ চাপাদি, যখন দেখলাম তখনই মনে হলো যেন, আরে এরকম জরুল কার যেন দেখেছিলাম। আসলে অনেক দিন আগেকার কথা তো, ঠিক মনে করতে পারছিলাম না। সারা সন্ধে পেরিয়ে একটু আগে মনে পড়ল, সুবলেরই হাতে যেন বোধহয় এরকম, তাই ছুটতে ছুটতে তোমার কাছে। দিনুকে কথা শেষ করতে না দিয়ে চাপা বলল, আমার এক্ষুনি বটতলা যেতে হবে, তুই যাবি? দিনু কোনো কথা না বলে নীরবে মাথা নাড়ল, আর সঙ্গে সঙ্গেই চাপা একটা চাদর তুলে নিয়ে গায়ে জড়িয়ে বলল, চল তাহলে। মেঠো পথ ধরে দ্রুত পায়ে চলছিল ওরা, কিন্তু পথ যেন আর ফুরোয় না। বটতলা আর কত দূর? চারপাশ নির্জন, শুধু ঝিঝির অবিরত ডাক। বটতলার কাছাকাছি এসেই চাপার বুকটা যেন খালি হয়ে গেল। দূর থেকেই দেখা যাচ্ছে সিমেন্ট বাঁধানো চত্বরটা ফাঁকা, সেখানে কেউ নেই। সেখানে কিছু আগেও ধুনির আগুন ছিল, এখন শুধু ছাই। মৃদু হাওয়ায় উড়ে যাচ্ছে এপাশ ওপাশ। এই চ্যানেলের গল্পগুলি যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য।